দর্শক, আমরা এখানে সরাসরি দেখতে পাচ্ছি দীর্ঘ ৩০ বছর পরে তৃতীয়বারের মতো ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হচ্ছে সালমান শাহর লাশ। ৩০ বছর পর আদালতের নির্দেশে জনপ্রিয় নায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে তুলে নতুন করে ময়না তদন্ত করার সিদ্ধান্ত দিয়েছেন আদালত। প্রথমে অপমৃত্যু মামলা হলেও দীর্ঘ সময় পর ২০২৪ সালের ২১ অক্টোবর সালমান শাহর মামা আলমগীর রমনা থানায় হত্যা মামলা দায়ের করেন। জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনার প্রায় ৩ দশক পর হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে কবর থেকে তার মৃতদেহ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। দীর্ঘ ৩ দশকের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নতুন এক আইনি লড়াইয়ের মুখোমুখি জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু রহস্য। ঢাকাই চলচ্চিত্রের এই অমর নায়কের প্রয়াণের দীর্ঘ ২৯ বছর পর আদালতের নির্দেশে দায়ের করা হত্যা মামলার এজাহার প্রকাশ পাওয়ার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনার প্রায় ৩ দশক পর হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে কবর থেকে তার মৃতদেহ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন। ৯০ দশকের সুপারস্টার সালমান শাহর মরা দেহ ওঠানো হচ্ছে ৩ বারের মতো। আমরা জানি এর আগেও এই সুপারস্টার সালমান শাহর মরা দেহ ২ বার ওঠানো হয়েছিল, কিন্তু আমার কথা হচ্ছে সেই ২ বারের রিপোর্ট কোথায় গেল? আবার কেন নতুন করে সালমান শাহর মরা দেহ কবর থেকে তুলতে হবে? আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাইছেন, এই সালমান শাহর মামলায় গ্রেপ্তার হয়েছেন খলনায়ক ডন, এবং ডনকে আদালতে নেওয়ার পর আদালত থেকে রায় দেওয়া হয় যে সালমান শাহর মরাদেহ আবারও তুলতে হবে, সেটাকে আবার নতুন করে ময়না তদন্ত করতে হবে। সালমান শাহ চলে গেছেন প্রায় ৩০ বছর হয়ে গেল। ৩০ বছর পর তার মরাদেহ তুলে কি বা পাওয়া যাবে সেখানে? এইবার এই বিষয় নিয়ে আমরা আলোচনা এবং পর্যালোচনা করে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপন তথ্য আমরা খুঁজে পেয়েছি, যা জানলে, যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা লাইভ প্রুফ দেখব সালমান শাহকে কিভাবে তৃতীয়বারের মতো তার মরাদেহ তুলতেছে। সেই ভিডিওটি আমরা একটু পরেই দেখে আসতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসব, তারপরেই চলে যাব মূল ভিডিওতে। বন্ধুরা, ধৈর্য ধরে একটি লাইক দিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মৃত্যু ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের নির্দেশ দিয়েছে আদালত। চলচ্চিত্র অভিনেতার মৃত্যুর রহস্য উদ্ঘাটনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে লাশ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন তৈরি এবং ময়নাতদন্ত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আজ এই আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। গত ২০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ এই আবেদন করেন। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। লাশ উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতি দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা গত ২৪ মে এই আদেশ দেন। এর আগে গত ২০ মে মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ এ আবেদন করেন। বুধবার ৯ জুন তদন্তকারী কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক জিয়াউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহর মৃতদেহ কবর থেকে উত্তোলনপূর্বক সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করার অনুমতির আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেন। কিছু কার্যক্রম আছে, তা শেষ করে আমরা লাশ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্ত সম্পন্ন করব। আবেদনে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, মামলার বাদী মোহাম্মদ আলমগীর আদালত হতে তথ্য প্রদানকারী নীলুফা জামান চৌধুরী নীলা চৌধুরীর পক্ষে ক্ষমতাপ্রাপ্ত হয়ে জানান যে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকাল ৯:৩০টার দিকে বাদীর বোন নীলুফা জামান চৌধুরী, বাদীর বোন জামাতা মৃত কমর উদ্দিন আহমেদ চৌধুরী এবং তার ছোট ছেলে শাহরান শাহ সহ নিউ স্কাটন রোডস্থ স্কাটন প্লাজা ১১/পি ঠিকানার বাসায় তার ভাগিনা চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন সালমান শাহর সাথে দেখা করতে চান।
তখন স্ত্রী সামিরা হক এবং কর্মচারী আবুল তাদেরকে জানান যে সালমান শাহ ঘুমিয়ে আছেন। তখন তারা তাদের গ্রিন রোডের বাসায় চলে যাওয়ার পর বেলা 11:30টার দিকে সালমান শাহর বাসা থেকে টেলিফোন করে জানানো হয় সালমান শাহর যেন কি হয়েছে, তাড়াতাড়ি আসেন। তখন তারা দ্রুত নিউ স্কাটন রোডস্থ স্কাটন প্লাজা 11/B ঠিকানার বাসায় এসে দেখেন যে সালমান শাহ তার শয়নকক্ষে খাটের উপরে মরার মতো পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে তারা সালমান শাহকে হলি ফ্যামিলি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার ভিকটিম সালমান শাহকে মৃত ঘোষণা করেন। অতঃপর মৃতদেহের ময়নাতদন্ত শেষে সিলেটে হযরত শাহজালাল এর মাজার প্রাঙ্গণে কবরস্থানে দাফন করা হয়। এ সংক্রান্তে 1996 সালের 6 সেপ্টেম্বর রমনা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়। এর দীর্ঘ সময় পর গত বছরের 21 অক্টোবর রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করেন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির 302/34 ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার আসামিরা হলেন সালমান শাহর স্ত্রী সামিরা হক, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, মেফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ। খবরতে যদি কোনো কিছু তোলা হয় তাহলে আমাদের লাশের উপর তুলতে হবে। এই লাশটা মানে 2বার উঠানো হয়েছে। ইসলামী দৃষ্টিতে আসেন, উঠানোর নিয়ম নেই। খবরও দেখা গেছে 30 বছর না 50 বছর পরে অনেক কিছু পাওয়া যায় আসলে। বাংলা চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত মৃত্যুর রহস্যকে এবার উদ্ঘাটন হবে। প্রায় 30 বছর পর আবারও কবর থেকে উত্তোলন করা হচ্ছে নায়ক সালমান শাহর মরদেহ। আদালতের এই নির্দেশে নতুন করে আলোচনায় এসেছে বাংলা চলচ্চিত্রের মহানায়ক সালমান শাহর মৃত্যু রহস্য। একটি কবর, একটি নাম, আর প্রায় 3 দশক ধরে চলা অসংখ্য প্রশ্ন। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকায় রহস্যজনকভাবে মারা যান বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ। তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা, এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই কেটে গেছে প্রায় 29 বছর। জিনিসটা দেখলাম, সালমান ভাই লাশটা আবার তোলা হবে। আজকে মৃত্যুর 29-30 বছর, এই লাশটা কি এখনো আছে? এবার সেই আলোচিত মামলায় নতুন মোড়। আদালতের নির্দেশে আবারও কবর থেকে উত্তোলন করা হবে সালমান শাহর মরদেহ। নতুন করে করা হবে সুরতহাল এবং ময়নাতদন্ত। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন আগের তদন্তে কিছু গুরুত্বপূর্ণ বিষয় পর্যাপ্তভাবে মূল্যায়িত হয়নি, তাই আধুনিক ফরেনসিক পদ্ধতিতে নতুন করে সত্য উদ্ঘাটনের চেষ্টা করা হবে। আজকে এতটা বছর সালমান শাহ বিচারটা আমরা পাচ্ছি না কেন? ওনার মাংস যে আড্ডি, শরীরের আমাদের আড্ডি বলতে কোনো কিছু আছে? দীর্ঘদিন পরে হলেও বিচার চাই, সালমান শাহ হত্যার বিচার চাই। সালমান শাহ ছিলেন 90-এর দশকের সবচেয়ে জনপ্রিয় নায়ক। মাত্র কয়েক বছরের কেরিয়ারেই তিনি কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছিলেন, কিন্তু তার অকাল মৃত্যু আজও দেশের অন্যতম আলোচিত রহস্য। তবে আদালতের এই নির্দেশকে স্বাভাবিকভাবে নিতে পারছেন না সালমান শাহর অনেক ভক্ত অনুসারী। আমরা সিলেটে যতজন ভক্তরা আছি, আমাদের জীবন গেলে যাক, এবং আমরা সালমান ভাই যদি কোনো একটা কিছু যদি মিলে কবরের মাঝে আমরা তুলতে দিব না, মানে আমরা কবরে অলরেডি আমরা হাত দিতে দিব না। তাদের দাবি এর আগেও 2বার মরদেহ উত্তোলন করে তদন্ত করা হয়েছে, তারপরও রহস্যের কোনো চূড়ান্ত সমাধান আসেনি। ভক্তদের অনেকেই বলছেন বারবার কবর খনন করে মরদেহ উত্তোলন করার মধ্যে তারা কোনো যৌক্তিকতা দেখছেন না, বরং এতে একজন প্রয়াত মানুষের মরদেহ এবং তার পরিবারের আবেগ বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছে। ইসলামী দৃষ্টিতে আসেন, উঠানোর নিয়ম নেই। হয়তো আর গার্জিয়ান পক্ষরা এটা মামলা তদন্ত করার জন্য হয়তো এটা করতেছে। মূলত লাশ এভাবে উঠানো ঠিক না। তারপরে যদি কিছু ভক্ত এমনও হুঁশিয়ারি দিয়েছেন মরদেহ উত্তোলনের দিন তারা কবরস্থানে অবস্থান নিয়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও বাধা দেওয়ার চেষ্টা করবেন। তবে অন্যদিকে মামলার বাদীপক্ষ ও তদন্ত সংশ্লিষ্টদের বিশ্বাস, আধুনিক প্রযুক্তির সহায়তায় নতুন এই প্রক্রিয়া হয়তো দীর্ঘদিনের বিতর্ক ও প্রশ্নের একটি গ্রহণযোগ্য উত্তর দিতে পারে। কবরতে যদি কোনো কিছু তোলা হয়, সালমান শাহর যদি কোনো কিছু মিলে কবরে যদি তোলা হয়, তাহলে আমাদের লাশের উপরে তুলতে হবে। আমরা সিলেটের যত ভক্তরা আছি, আমাদের লাশের উপরে সালমান শাহের যদি কোনো কিছু পায় তুলতে হবে। প্রশ্ন এখন একটাই, প্রায় 3 দশক পর কি মিলবে সেই বহুল প্রতীক্ষিত উত্তর? সালমান শাহর মৃত্যুর রহস্য কি অবশেষে উন্মোচিত হবে, নাকি এই কবরের মতোই চাপা পড়ে থাকবে আরও কিছু অজানা সত্য?
নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ। আমি সামিরার শাস্তি চাই না, আমি ডনের শাস্তি চাই না, আমি কারোর শাস্তি চাই না, আমি আসামির শাস্তি চাই। আমার ছেলে মারা গেছে, আমার স্বামী নাই, আমি বাদী, আমার মামলা চলবে। আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে, রিমান্ড, সিআইডিকে বলবো আপনারা রিমান্ড চান, তাকে রিমান্ডে নেওয়া হোক। আমার বাকি আসামি যারা আছে। 1996 সালের 6 সেপ্টেম্বর ঘটনা ঘটলো। আজকে ঘটনার এত বছর পর, প্রায় 3 যুগ পর এই ঘটনায় মামলার হয়েছে এবং হত্যার মামলা হয়েছে। এই বিষয়টা কেন এত দেরি লাগলো কেন? কেস ওই দিনই হয়েছে, যেদিন হয়েছে আমার হাজবেন্ড কিন্তু কোনো মামলা করে নাই, পুলিশ ই করছে। আমিও নিজে নিষেধ করছি, ওনার কিন্তু জ্ঞানই ছিল না, কাঁদতে ছিল। ওরা বলছে একটা সই দেন পোস্টমর্টমের জন্য, ওইটা বলে ওইটাই কিন্তু মামলার সই। ঘটনার এই হত্যার মামলা বা এই ঘটনায় কোনো মামলা না হওয়ার জন্য আপনি কাকে দায়ী করেন? ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এই যে খুনি গ্রুপটা, তারা প্রভাবিত। তাদের নাম কি বলা যাবে? হ্যাঁ, আজিজ মহম্মদ ভাই গ্রুপটা, এর সঙ্গে আরো কারা আছে তার জানি ওরা না। ওই গ্রুপের লিডার কি আজিজ মাহমুদ? আজিজ মহম্মদ ভাই। আজিজ মাহমুদ ভাই। কোথায় এখন? আমি জানি না। উনি কি কখনো গ্রেফতার হয়েছেন সালমান শাহ? না না, সালমান শাহর মামলায় তো সে আমার আসামি এবং সোহেলের মামলার শাস্তি হয়েছে, কিন্তু তাকে করা হয় নাই। এবং এই বিষয়টা সোহেলও মারা গেছে, সালমান শাহকে কিভাবে মারা হয়েছে এটা বলার জন্য তো রাতে সোহেলকে গুলি করলো। সামিরা এখন কোথায়? আমি জানি না, এটা আমার বলে বাংলাদেশে আছে। সে দেখা যাচ্ছে না, টিভিতে দেখছেন আপনারা যে পার্লার সে ওপেন করতেছে, শাড়ির অ্যাডভার্টাইজ করতেছে, সে বাংলাদেশই আছে, যাবে কোথায়? সে তো আপনার তার একটা বক্তব্যে আমরা দেখেছি এই টেলিভিশনে, সে সালমান শাহর মৃত্যুকে নিয়ে সে খুব তুচ্ছ তাচ্ছিল্য করে এবং এই ঘটনার সাথে বলে কেন ওনার মা, সালমান শাহর মা আমাকে কেন দোষবে, উনি নিজেই তো দোষী। এই বিষয়টা আপনি। আমি কেন দোষী হব, আর মা কেন দোষী হবে? তার সাথেও তো আমার কোনোদিন ঝগড়া হয়নি। ওই জন্য বললাম, আগে বলেছি, 3টা বাচ্চার মাথায় কসম খেয়ে সে বলে যেন যে আমার সঙ্গে একদিন এক মুহূর্ত কথা কাটাকাটি হয়েছে, কোনোদিনও না। আমার সাথে ওদের ঝগড়া হইতো। সালমান শাহর ওয়াইফ সামিরার আমি দোষারোপ করি না, এটা স্বাভাবিক ভাবে একটা ছেলে যদি বাড়িতে মারা যায়, তার স্ত্রী মা যে থাকবে, আমি বাড়িতে থাকলে আমিও দোষী ছিলাম। এখন সে ঘরে ছিল, অবশ্যই সে দোষী। সে যদি মারা যেত, সালমান শাহ দোষী হইতো। সালমান শাহর ওয়াইফ সামিরার বক্তব্য বিভিন্ন মিডিয়াতে যে সালমান শাহর এই ঘটনার প্রায় 1.5 মাস আগ থেকেই আপনার সাথে কোনো যোগাযোগ ছিল না এবং এটা আপনাকে আগে বলেছি আমি, এটাও মিথ্যা কথা। কেন যোগাযোগ থাকবে না? মারা যাওয়ার দিনও 827 এবং আপনি তাকে কথা হয়েছে এভরিডে। আমি শুটিং এর সময় আমার হাজবেন্ড যখন যেত, তার জন্য স্যান্ডউইচ, তারপরে পাই এগুলো বানাই দিতাম, সে বলতো, খাইতো। এই যে ডন, তারপরে ফারুক, এরা খাইছে। একদিন একটা কন্টেইনার আমি বানাই দিছি পাই, তো অনেকদিন দেয় নাই। তো একদিন বলছে, এই আমার কন্টেইনার দে, ছোট্ট একটা প্লাস্টিক কন্টেইনার। তো বলছে, কি রে দোস্ত, তুই আবার কন্টেইনার দে? বলে, এটা আমার মার জন্য কি টান, ওই কন্টেইনারটা এনে আবার আমাকে ফেরত। ওইটা এখনো আছে। সালমান শাহর মৃত্যুর কতদিন আগে আপনার সাথে শেষ যোগাযোগ ছিল তার? আমার যোগাযোগ তো রোজই ছিল। ওই যে বললাম না, সন্ধ্যে 6টা না 7টার সময় ফোনে কথা হয়েছে। আমি করছি তো, বলছে যে আম্মা 8:30টায় আসবো। আমি আর আসতে পারলো না। তো তখন সময় কি সে আপনার এখানে যায় না? এর আগেই ঘটনাটা ঘটছে? না, ওরা সন্ধ্যার সময় আমার হাজবেন্ড গেলেন, বললেন 7:30 মাগরিবের পরে। বলে, আমি যাচ্ছি, ইমনের এখানে কোনো কিছু খাবার দিবা? তো আমি যেন কি স্যান্ডউইচ নাকি বানিয়ে দিছিলাম। ও গেছে, যাওয়ার পরে ওখান থেকে শুটিং শেষ হয়েছে, ডাবিং শেষ হলো। তারপরে ইমনের আব্বা ওখানে নামাই দিয়ে আসতো, তার দেখা হলো না। ওখানে রাগারাগি ওদের হয়েছে। সামিরা তো পড়ে গেছে। সামিরা তো ওই যে ইমনের আব্বা যদি একটু মানে আল্লাহ বোধহয় বেকুব বানিয়ে দিয়েছিল বুদ্ধি। গাড়ি থেকে নামার পরে বলতেছে, কোথায় একটুখানি সময় ওইদিকে কোনায় গিয়ে কার সাথে সামিরা কানাগানি করেছে। কানাগানি কথায় কে? আমার হাজবেন্ড দেখে নাই। ওটা ওনারা সাক্ষীতে মনে আছে, বলছে। তারপরে তো ভিতরে ঢুকলো। এরা প্রি প্ল্যান যে ওকে আসবে, ওকে উত্তেজিত করবে। উত্তেজিত করার উপরে গেছে, ঝগড়া করছে, সামিরা নিচে নামছে, আবার উপরে গেছে। তার টেলিফোনটা সামিরা ভেঙে ফেলছে। আমার ভাইকে সে ফোনে বলছে, আমি চলে আসবো, আমি ওকে ডিভোর্স করব। একজন ডিবির বা কারোর একজন বন্ধু তার ছিল, উনি ফোনে পত্রিকায় লিখছে যে আমি অত্যন্ত দুঃখিত, আমি সারা জীবন এটা ভুলবো না, যে সালমান অনেক রাতে আমাকে ফোন করে বলছিল যে দোস্ত তুমি আমাকে একটু হেল্প করো, আমি বড় মহা বিপদে আছি। তখন সে বলে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। সে ধরতে পারে নাই, পরে আর তো জানেই নাই। বলে, ঘুম থেকে উঠে শুনলাম সালমান শাহ মারা গেছে। তো করেছিল কাউকে, কিন্তু ফোন ভেঙে ফেলছে, আমাদের তো জানাইতে পারে নাই। সালমান শাহ সামিরার কি উচিত ছিল না যে আমার ছেলে অসুস্থই ভালো, সে আত্মহত্যা করছে, ঝুলে আছে? ঠিক আছে, ঝুলানো টুলানো একদম বানানো,
দড়িটা এমনি ঝুলানো, ওকে নিচেই তারা মারছে, মেরে গোসল করাইছে, এ করছে। আমাকে কি ফোন করতে পারতো না? পাশের বিল্ডিং এ ফোন ছিল না? দারোয়ানের হাতেও তো একটা ফোন, দারোয়ানের গেটেও তো একটা টেলিফোন আছে। তো মা বাবা কি বাচ্চার মালিক না? হ্যাঁ, আমার সাথে কথা বন্ধ হইলে, আমার হাজবেন্ড রোজ যাচ্ছে, আমার সাথে কথা বন্ধ হইলে তারা কি ধরবে না যে তোর মার সাথে কথা কস না কেন? বাপ থেকে বেশি আমার সাথে কথা বলতো, মার থেকে প্রত্যেকটা কথা আমাকে বলতো। কোনখানে ঝগড়া লাগলো, কি হইলো, কি খাইলো, বাসায় এসেই বলতো আমারে। আর ঠাট্টা করতো, এসে বলতো নেত্রী খাবো কিছু, জলদি খানা দাও। নেত্রী ডাকতো আপনাকে নেত্রী হ্যাঁ, আমি তার হিরু ডাকতাম, হিরো না, আমি তাকে হিরু বলতাম। তো বলতো ও আম্মা তুমি আমাদের হিরোই বানাই ছাড়বা। তো আমি তো সালমান বলতাম না, আমি তো সুলেমান। তো এই চেত আর হাসতো, আয় খানা দিছি, নামটা তো আমি রাখছিলাম। সোহেন বলছিল সালমান খান, আমি বলি খান কেন, চৌধুরী আছে। সালমান চৌধুরী বলে না খানটি, এটা রোমান্টিক হবে না। তো অনেকক্ষণ না বলে একটু 10 মিনিট সময় দাও। তো সালমান শাহরিয়ার রাখো, শাহরিয়ার বলে তাইলে বড় হয়ে যাবে। আমি তাইলে শাহ রাখ, ওই ইন্ডিয়ান শাহর মতন, নাসিরুদ্দিন শাহর ভক্ত আমি ছিলাম, নাসিরুদ্দিন শাহর মতন রাখ। এবং বলছিলামও সে যেন আর্ট মুভির মতোই নাম করে পরিচ্ছন্ন ছবির নায়ক হতে পারে। এগুলো বলতে বলতে আর ভাল লাগে না? এই কথাগুলো না কতবার আপনারা জানেন। কিন্তু এখন আমাদের কথা হলো, আসল কথাটায় আসি। এখানে কথা হলো যে আসামি ধরা পড়েছে এতদিন পরে। এই আসামি বাইরে থেকে আমাকে অনেক অপমান করেছে, আমার ছেলে নাকি আমাকে মেরেছে। সে তো আমার ঘরে আসেই নাই কোনোদিন, আমার বাসায় কি আসছিল সে? ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। এখন মেইন হলো যে ডাকে তাদের গ্রেফতারের জন্য আমরা 2025-এর কত 24-10 বোধহয় মামলাটা হত্যা মামলায় হয়েছে। তারপর থেকে তো আসামিকে গ্রেফতার করার জন্য আদালত নির্দেশ দিয়েছিল, কিন্তু এতদিন আসামি গ্রেফতার হয়নি, এখনো আমার মূল আসামিরা গ্রেফতার হয়নি। যে গ্রেফতার হয়েছে তাকে রিমান্ডে নেওয়া। মূল আসামি কে? ডন, এখন তো ধরা পড়েছে সে, তারই কলিগ তাকে ধরিয়ে দিয়েছে দীপজল। তো ভালো মানুষ এখনো আছে। সালমান শাহর ওয়াইফ সামিরা কত নম্বর আসামি? এবং ডন যদি 1 নম্বর আসামি হয়, সামিরা কত নম্বর? প্রথম আসামি সামিরা, কিন্তু পরিকল্পনাকারী হিসেবে এটা তো কালকে কোর্টেও সে স্বীকার করেছে। আমরা রিজভির সাক্ষীতে কোর্ট বলেছিল যে 164-এর যে সাক্ষীতে যাদের নাম আসছে তাদের নাম দিয়ে বর্তমান মামলাটা, ওই যে 24-10 হয়েছে যে মামলাটা, এটার উপরে ওই আদালতের নির্দেশে প্রথম মামলাটা হয়েছে 24-10 না 24-24-26 24-10, এই 24-10-25-এ হয়েছে এটা মামলাটা। আচ্ছা, আমার 24-10-25 এরকমই হবে, 26-এ না। আচ্ছা, এই যে এখন আমাদের এইসব কিছু বাদ দিয়া এখন তারাই মানুষকে দিয়া অনেক কথা বলাবে, স্বামীরাও অনেক কথা বলবে। আমার ছেলের সাথে আমার কথা কোনোদিন 1 সেকেন্ডও বন্ধ ছিল না, 1 সেকেন্ডও বন্ধ ছিল না। এগুলো অবান্তর কথা, আমি ওগুলিতে যাব না। আমার ছেলে মারা গেছে, আমার স্বামী নাই, আমি বাদী, আমার মামলা চলবে। আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে, রিমান্ড, সিআইডিকে বলবো আপনারা রিমান্ড চান, তাকে রিমান্ডে নেওয়া হোক। আমার বাকি আসামি যারা আছে, যেমন এখন আরেকটা কথা ওঠে, মোস্তাক কেন বিয়ে করলো পরপরই, মানে তারা আগে প্রেম ছিল, আমার ছেলেকে অশান্তি বহুত দিয়েছে একটা প্ররোচনা করে। এবং একজনের ওয়াইফ হয়ে গেলে, একজন মানুষ মারা গেলে আরেকজনের ওয়াইফ হয়ে গেলে কিন্তু আমার সীমার বাইরে চলে যায়, আলাদা একটা প্রোটেকশন। তারা প্রোটেকশনের জন্য মোস্তাককে বিয়ে দিছিল। তো মোস্তাককে রাখছে অনেকদিন, মোস্তাকও আমার অনেক গালি দিছে। মোস্তাক কি জানে আর রাজনীতি করলে মানুষ চরিত্রহীন হয়ে যায়? তাহলে বেনজির ভুট্টো, ইন্দিরা গান্ধী সবাই দুশ্চরিত্র, খালেদা জিয়া, শেখ হাসিনা সবাই দুশ্চরিত্র। আমি তো সেই লেভেলেরই রাজনীতি করেছি, আমি তো নেতৃস্থানে ছিলাম সেন্ট্রালের, আমি তো কোনো কিছু পদও নেই, কোনো কিছুতে যাই নেই। তাও 3 মাস যখন রাজনীতি এমপি ছিল তখনকার আমার কথা বলে যে আমি তখন তো আমি কোনো কিছুতেই যাইনি। এবং এরশাদ সাহেব যখন কারাগারে ছিলেন, তার মুক্তির আন্দোলনে আমি আন্দোলন করেছি, এবং এটার জন্য আমার ছেলে প্রাউড ছিল, দেশবাসী প্রাউড, এখন পর্যন্ত আমি নিজে প্রাউড আছি। আমি তো অন্যায় কিছু করি নাই, আমি একজন নেতার জন্য তাকে আন্দোলন। এসব বলে বলে আপনারা এগুলোতে কান দিবেন না, আমি বদার করি না, আই ডোন্ট বদার। আমি কি করেছি আমি জানি, আমার মা, আমি ওপেন টু অল করেছি, রাজনীতি কি লুকাই লুকাই করছি? তা তো করি নাই, মানুষের সেবা করেছি। তো এখন এগুলো বলে বলে স্বামীরাও চাচ্ছে আড়াল তো করতে পারবে না, পারে নাই। এখন তাকে এই যে মূল আসামি যেমন মোস্তাককে বিয়ে করছে, এখন যে ইশতিয়াক বিয়ে করেছেন, ইশতিয়াক একজন আসামিকে কেন বিয়ে করলেন? একটা কেন আসে না এখানে? সামিরার এখন পর্যন্ত কয়টা বিয়ে হয়েছে? 3টা। সালমান শাহর মৃত্যুর পর 2টা। আচ্ছা, আমি বলি মোস্তাক আর ইশতিয়াক। ইশতিয়াক সাহেব এত বয়স্ক মানুষ, তার বাবার বন্ধু, এখানে এটা কেন খুঁজে না কেউ?
সে যেমন বলতেছে যে এই হয়েছে ওই কত কিছু, তো ইশতিয়াক বাবার বন্ধু হয়ে মেয়েকে বিয়ে করলো কেন? তখন থেকে তো সামিরার বাবার সাথে তার সম্পর্কই নষ্ট। কিন্তু ইশতিয়াক সাহেব কি কাউকে কারোর দ্বারা দাবিত হয়েছে? এখানে বিয়ে করছে, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য পাঠানো হয়েছে, বিয়ে করে বিয়ে দিয়ে, যার জন্য তিনি জামিন নিতে চাচ্ছেন। এখন তার সম্পত্তি এবং তিনি কি করেন এটাও চেক করা দরকার, এটা আমার একটা ইয়ে। এবং তিনি কোন মোটিভে তাকে বিয়ে করছেন, করে এখন প্রোটেকশন দিচ্ছেন, উনি কে? উনিও কি ওই গ্রুপেরই লোক? আমি সেটাও সিআইডি কে বলবো। বর্তমান হাজবেন্ড ইশতিয়াক, ওনার প্রপার্টি কিভাবে টাকা পয়সা আর্ন করলেন, এবং তার আগের ওয়াইফ, তাদের আগের পরিবার কোথায়? উনি তো বিবাহিত বয়স্ক লোক। আন্টি, একটা প্রশ্ন আপনার কাছে। সামিরা তো এত সুদর্শনও না, এত হ্যান্ডসামও না, এবং সালমান শাহর মৃত্যুর পরেও অনেক বিজনেসম্যান যারা আপনি বললেন, সালমান শাহর মৃত্যুর পরেও 2টা বিয়ে হয়েছে তার, এটার পিছনের কারণটা কি? সুন্দরের জন্য কি কেউ বিয়ে করছে? মুস্তাক তো ওর সাথে রিলেটেড ছিল, সমস্ত ঘটনা জানে, দুইজনই আসামি, যার জন্য মুস্তাক ডিভোর্সের পরে কোনো কথা বলতে পারে না। সামিরার বাবা কি অনেক পয়সার মালিক? না না, সামিরের বাবার কোনো পয়সা নাই, সাধারণ মানুষ, একটা পার্লারের মালিক, আর কিছু না, তেমন কিছু না। ওই তাদের গোপন সম্পত্তি হয়তো আছে। সামিরাকে নিয়ে এত টানাটানি, আমি এবং বলছি এটা তো ভালো মানুষকে নিয়ে, ভদ্রলোককে নিয়ে, সুন্দরীকে নিয়ে কি টানাটানি হয়? হয় না, অনেক সময় খারাপ লোককে নিয়েই হয়। এটা একটা গ্রুপের মধ্যে এইসব আন্ডারওয়ার্ল্ডের যে ঘটনা ঘটে, একটা মেয়ে বা একটা পুরুষ যখন ঢুকে যায় ওখানে, তাদের নির্দেশ। সামিরার সাথে যখন সালমান শাহর বিয়ে হয়, তখন এই বিয়েটা কার মাধ্যমে হয়? এটা কি ও চলে আসছে, সামিরা বাইরে হয়ে আমার বাসায়, আমার ছেলেকে ওরা বন্ধুরা মিলে বিয়ে করে দিয়েছে। সালমান শাহ রাজি ছিল না, তাকে চাপ দিয়ে বিয়ে করানো হয়েছে। বিয়ে থেকে আপনি রাজি ছিলেন? আমরা জানতামই তো না রাজি আর নারাজির ব্যাপার কি, জানতামই তো না। সালমান শাহর সাথে সামিরার কি কোনো অনুষ্ঠান হয় নাই? না না, অনুষ্ঠান পরে ওর বাপ করছে, আমাদের কার্ডে তো আমার নাম দেয়ই নেই, যার কারণে আমরা কেউ যাই নাই, সালমান শাহ যেতে চায় নাই। এই বিয়ে কি আপনি মানেন নাই? মানবো না কেন? আমার ছেলে বিয়ে করছে, মেয়ে যেই হোক, আমি তো ঘরে তুলছি, আমার নাম নাই যেটা বললেন। আমার হাজবেন্ড মেনে নেয় নাই, পরে ওরা অনুষ্ঠান করছে, ওরা কার্ডে নাম দেয় নাই। বিয়ের শুরু থেকেই কি আপনার সাথে দ্বন্দ্ব ছিল সামিরা? আমার সাথে তো কোনো দ্বন্দ্ব এখনো নাই, আমি তো আইনের কথা বলছি। আমার সাথে তো দ্বন্দ্ব, আমি কি তারা মারতে যাচ্ছি? ও মিথ্যা কথা বলছে, লাথি মেরেছে, কি করেছে? ওখানে তো সামিরার সাথে সালমান শাহর বিয়ের কতদিন পরে আপনার সালমান শাহর মৃত্যু হলো? 4 বছর। 4 বছর পর। এই 4 বছরের ওদের পারিবারিক লাইফ এবং জীবন, আপনার এই বিষয়ে আপনি কি জানেন? পারিবারিক লাইফ খালি দুর্বিষহ ছিল। বললাম তো আমার ছেলে মারা গেছে, আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম যে আল্লাহ ওকে তুমি সাহায্য করো, আমি তো পারছি না, তো আল্লাহ বোধহয় সাহায্য করছেন, মার দোয়াও কবুল করছেন, সাহায্য করে উঠাই আলামে আছে। আর কিছু বলতে পারবো না। অভিযোগকারীদের আপনি কি বিচার চান? অভিযোগকারীদের কি? অভিযোগকারী কারা? না সরি, যারা আসামি, যারা গ্রেফতার হয়েছে, আসামির একজন আসামি, হত্যা মামলার আসামির কি বিচার হওয়া উচিত আপনি মনে করেন? আপনার এক্সপেকটেশন কি? আমার এক্সপেকটেশন না, আইনগত জিনিস, তাদের রিমান্ডে নেবে, তাদের সব বার করবে, সব জানবে, যে আমরা জানবো, জানাবে, এবং তাদের ফাঁসি হওয়া উচিত। একজন মানুষকে খুন করা হয়েছে, যার আইন, যার ইয়ে অনুযায়ী তারা কর্তৃপক্ষ বুঝবে কাকে কতটা শাস্তি দেওয়া যাবে। আপনার ছেলেকে হত্যার যে অভিযোগ, এই অভিযোগটা ধীরে ধীরে প্রমাণ হচ্ছে, এবং ক্রমান্বয়েই এটার চিটটা সালমান শাহর ওয়াইফ সামিরার দিকে যাচ্ছে। সামিরার কি শাস্তি চান আপনি? আমি সামিরার শাস্তি চাই না, আমি ডনের শাস্তি চাই না, আমি কারোর শাস্তি চাই না, আমি আসামির শাস্তি চাই। আমি ভিকটিম, আমাকে যারা আমাকে ধ্বংস করেছে, আমার ছেলেকে যারা খুন আজিজ, করেছে, ডন, সামিরা, আমি খুনির শাস্তি চাই। আপনি যেটা মেনশন করছেন, আজিজ, ডন, সামিরা, ওদের পরিকল্পনাই আপনার ছেলেকে হত্যা করা হয়েছে। এবং হত্যা থেকে শুরু করে, হসপিটাল নেওয়া থেকে শুরু করে, এবং ওই জায়গা থেকে পোস্টমর্টম থেকে শুরু করে, সবচেয়ে একটা পরিকল্পিত ছিল, যেটা আপনি বললেন। এই 3 আসামির মধ্যে আপনি কাকে বেশি শাস্তির আওতায় নিয়ে আসতে চান? বা বাংলাদেশের আদালত, আইন আদালত বুঝবে কার, তারা জিজ্ঞাসাবাদ করছে, এরা সবাই জড়িত, উপরের নির্দেশে এদের দ্বারা কাজ হয়েছে, এটা আদালত বুঝবে, বা সিআইডি বুঝবে, যারা ইয়ে নিচ্ছে তারা জানবে যে কিভাবে এটা কাকে শাস্তি দিবে। আমি তো নির্দেশ দেওয়ার মালিক না। আপনার ধারণা তাকে মেরে ফাঁসিতে ঝুলাইয়া রাখা হয়েছে? ঝুলানো হয় নাই, ঝুলানো কথাটা আত্মহত্যা প্রমাণ করার জন্য। বহুবার বলেছি, আপনারা কেন শিক্ষিত ব্যক্তি এবং আপনারা অনেক মিডিয়া ব্যক্তিত্ব, আপনারা কেন এগুলো বলেন যে একটা ওটা দড়ি ঝুলানো যেমন ছিল, কেটে ঝুলানো, ওভাবে ঝুলানোই রয়ে গেছে। তাকে নিচে মেরেছে, গোসল করাইছে, সব করছে, হাতের ফিঙ্গার। কোথায় কোথায় তো অভিযোগ আছে সামিরা, যে তাকে প্রশাসন এসে দড়ি থেকে নামানো হয়েছে।
না, এটা সামিরা বলে নাই, কখনো কোথাও বলতে নাই। বলতে প্রশাসনিক আপনারা গিয়ে ডিসিডিবি বদলুল করিমকে সাক্ষাৎকার নেন, এনটিভিতে সাক্ষাৎকার দিয়েছে, কালকেও এটা প্রচার হয়েছে ইয়েতে। উনি নিজেও বলছেন আমাদের পুলিশ তো নামায় নাই, আমরা নামাই নাই, দেখি নাই, আত্মীয় স্বজন কেউ দেখা নাই, আশেপাশের বিল্ডিং কেউ দেখা নাই, খালি ডলিকে সামিরা, ডলি, আবুল, এরাই, আবুলও বলে নাই এখনো। আবুল, ডলি এবং সামিরা কি ওই দিন এই রুমেই ছিল? ঘরে ছিল, বাড়ির মধ্যে ছিল। যারা আন্দোলন করছেন, যারা সালমান শাহ, আমার শুধু ছেলে বলে না, আর সালমান শাহ একজন ব্যক্তিও, তার হত্যার মৃত্যুর আমি বিচার চাই, আমি মা হিসাবে অবশ্যই বিচার চাই। এবং এরা যারা দণ্ডনীয় অপরাধ করেছে তাদের যথাযথ শাস্তি, এদের মৃত্যুদণ্ড, এবং তাদেরকে যথাযথ ব্যবস্থা করা উচিত অনতি বিলম্বে। প্রয়াত সালমান শাহর হত্যার ঘটনায় এই মামলা হয়েছে এবং ডন, বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র জগতের একজন মানুষ, তাকে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার হয়েছেন। এবং এই ঘটনায় আমরা প্রয়াত সালমান শাহর আম্মা আন্টি নীলা চৌধুরীর সাথে কথা বললাম, এবং এই বিষয়ে সারা বিশ্বের মানুষ জানে এবং সালমান শাহর বক্তবৃন্দ যারা আছেন সবাই জানে এই ঘটনার 30 বছর পরেও মানুষ এই ঘটনাটি ভুলতে পারে নাই। সালমান শাহর আম্মা সহ সালমান শাহর ভক্ত যারা আছে তাদের সবারই দাবি সঠিক সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধী যে বেরিয়ে আসবে এবং বাংলাদেশের আইনে তাদের বিচার হবে। আপনাদের সাথে বাংলাদেশের একজন সুপারস্টার যার নাম হচ্ছে সালমান শাহ, তার মৃত্যুর তদন্ত নিয়ে আজকে কোর্ট থেকে একটি রায় দেওয়া হয়েছে। আমি একটু পজিশনটা ঠিক করে নিই, সবকিছু ওকে আছে কিনা বলবেন আমাকে। তো আজকে সালমান শাহর মৃত্যুর তদন্ত নিয়ে কোর্ট থেকে নতুন একটি রায় দেওয়া হয়েছে যে তার লাশ কবর থেকে উত্তোলন করে আবার তথা পুনরায় ময়নাতদন্ত করবার জন্য। তো দেখুন, একটি মানুষ মারা যাবার পর তার লাশ কবর থেকে উত্তোলন করা এবং সেটি ময়নাতদন্ত করা ন্যায় বিচারের জন্য সেটি অবশ্যই প্রাসঙ্গিক, কিন্তু বিষয়টি অনেকটা কি বলবো আমি, স্পর্শকাতর। কারণ এর আগেও সালমান শাহর লাশ কবর থেকে আমি যতটুকু জানি আরো একবার বা একাধিকবার উত্তোলন করা হয়েছিল তদন্তের স্বার্থে। তো এটা কততম বার উত্তোলন করা হচ্ছে তার লাশ 30 বছর পরে, সেটা হয়তো গুগল সার্চ করলে আপনারা জানতে পারবেন। সম্ভবত 2 বার বা 3য় বার তার লাশ উত্তোলন করা হচ্ছে। তো সালমান শাহ মারা যায় 1996 সালে, তখন আমি অনেক ছোট, আমি ক্লাস 1-এ পড়ি তখন। আমার মনে আছে আমার বড় ভাই বোন অনেক কান্নাকাটি করেছিল সালমান শাহ যখন মারা যায়। সেই সময়টায় সালমান শাহ থাকতো মগবাজারে, আর আমরা সে সময় থাকতাম শাহজাহানপুরে। বেশি দূরে ছিল না এলাকাটি, এবং আমার বড় বোন, বড় ভাই তারা সালমান শাহকে দেখিয়েছিল, সরাসরি দেখিয়েছিল। এবং আরেকটা ইন্টারেস্টিং তথ্য দেই, আমি নিজেও কিন্তু সালমান শাহর মুভি দেখেছিলাম ছোটবেলায়। যতটুকু মনে পড়ে সেটা ছিল স্বপ্নের পৃথিবী, সিনেমাটার নাম। আর এটা দেখেছিলাম আমি রাজমণিতে, রাজমণি সিনেমা হবে, সেটিও মনে হয় 1996 সালে। তো সালমান শাহর যে মৃত্যুটা, তখন তো অনেক ছোট ছিলাম, ভাই বোনদের দেখেছি কাঁদতে। তার মৃত্যুর কিছুদিন পর সত্যের মৃত্যু নেই, সেই সিনেমাটি রিলিজ হয়েছিল এবং ওটি বাংলাদেশে একটা ঝড় তুলেছিল। সিনেমাটি দেখতে অনেক সুন্দর ছিল। আমরা ভিসিআর এর যুগ ছিল তখন, ভিসিআর এনে তারপর সেই সিনেমাটি দেখেছিলাম। তো তখন বিষয়টি তো আমি ছোট যেহেতু অত কিছু বুঝিনি, কিন্তু আমার ভাই বোনদের কাছ থেকে যা শুনেছি এবং পরে বড় হয়ে আমাদের বড় ভাই বা পরিচিত মানুষদের কাছ থেকে যা জেনেছি শুনেছি, বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন আর্টিকেল যা পড়েছি, তা থেকে মোটামুটি বিষয়টি ক্লিয়ার যে সালমান শাহ ব্যক্তিগত জীবনে নানাবিধ ইস্যুর কারণে হতাশ ছিল, কিন্তু সেই হতাশাটা
ওই লেভেলের কিনা যে আত্মহত্যা করবে তা নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল। আমরা শুনেছি মানুষের মুখে, বা এখনো আপনি নেট ঘাটলে বিভিন্ন আর্টিকেল পাবেন, অনেক ভিডিও পাবেন, তৎকালীন সময়ের বিভিন্ন সাংবাদিক বা গ্রহণযোগ্য অনেক মতামত আপনি পাবেন। সেখানে সামিনার সাথে, মানে সালমান শাহর যে ওয়াইফ, তার সাথে তার দাম্পত্য অনেক ইস্যু আছে, শাবনূরের একটা ইস্যু আছে। সালমান শাহ শাবনূরকে বিয়ে করে ফেলবে এরকমটা শুনেছিলাম, জানি না সত্য মিথ্যা, আমার চেয়ে হয়তো আপনারাই ভালো জানেন, কারণ এরকম গসিপ কম বেশি আমরা সবাই শুনেছি। কিন্তু যখন মিডিয়া পাড়া থেকে কেউ এই বিষয়গুলি বলে এবং এই বিষয়গুলি ছড়ায়, তখন কিন্তু তার গ্রহণযোগ্যতা অনেকটা বেশি থাকে। তা আমি যে কথাগুলি বলছি কম বেশি বাংলাদেশের প্রতিটি মানুষ এই বিষয়ে অবগত আছে, হয়তো অনেকে বলে অনেকে বলে না। তো আমি আজকে আমার মতামত আপনাদের সাথে শেয়ার করছি। সালমান শাহ যখন ফিল্মে আসে, মৌসুমীর সাথে তার খুব ভালো একটা বন্ধুত্ব তৈরি হয়, এবং বন্ধুত্বটা যখন একটু গভীরের দিকে চলে যাচ্ছিল, তখনই মৌসুমীর মায়ের সাথে সালমান শাহর মায়ের একটা ঝামেলা হয়েছিল শুটিং স্পটে। আমি একটু বিশদভাবে বলছি যাতে আমার টোটাল এ বিষয়ে যে ধারণাটা সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো মৌসুমীকে প্রায়োরিটি দেওয়া হতো, সালমান শাহকে প্রায়োরিটি দেওয়া হতো না শুটিং স্পটে। এই জন্য সালমান শাহর একটা ক্ষোভ ছিল। এরপর সালমান শাহর মায়ের সাথে মৌসুমীর মায়ের ওয়াশরুম নিয়ে, যতটুকু মনে আছে আমার, সোহানুর রহমান সোহানের একটি সাক্ষাৎকার থেকে আমি দেখেছিলাম যে ওয়াশরুম নিয়ে ঝামেলাটা হয়েছিল, যে সালমান শাহর রুমে অ্যাটাচ বাথরুম নেই, মৌসুমীর রুমে অ্যাটাচ বাথরুম আছে। তো যেই রুমটিতে অ্যাটাচ বাথরুম আছে, সালমান শাহ সেটি নিতে চেয়েছিল, কিন্তু সোহানুর রহমান সোহান তাকে দেয়নি, মৌসুমীকে দিয়েছে। এছাড়া আরো বিভিন্ন ইস্যুতে মৌসুমীকে বেশি প্রায়োরিটি দিয়েছে। এগুলো নিয়ে সালমান শাহর মা, মৌসুমীর মা ঝগড়া পান। তো যাক, সে থেকে মৌসুমীর সাথে তার দ্বন্দ্ব। পরবর্তীতে মৌসুমী অনুষ্ঠানের দিকে ডাইভার্ট হয়ে গেল, সালমান শাহ শাবনূরে এসে ক্লিক করলো। পরে একটা পর্যায়ে যে শাবনূরের সাথে সালমান শাহর গভীর সম্পর্ক হয়ে গেল, আমরা যা শুনেছি আর কি। সম্পর্কটা এমন পর্যায়ে যে ঠেকলো যে কোনোভাবেই শাবনূরের কাছ থেকে সালমান শাহকে সরিয়ে আনা যাচ্ছে না। পরে সালমান শাহ অনেক চেষ্টা করলো যে আচ্ছা ঠিক আছে, শাবনূর থেকে সরে আসি। অন্যান্য নায়িকাদের সাথে জুটি করার চেষ্টা করলো, শাবনাজ, লিমা, শিল্পী। কিন্তু মৌসুমী পরবর্তী সময় শাবনূর ছাড়া সালমান শাহ আর কোনো মুভি ওরকম ভাবে ক্লিক করলো না। সত্যের মৃত্যু নিয়ে হিট হয়েছে ঠিক আছে, কিন্তু সেটা সে মারা যাওয়ার পরে। ফলশ্রুতিতে কি হলো, পেশাদার মানে প্রফেশনাল কারণে বাধ্য হয়ে সালমান শাহকে আবার সামনের কাছে যেতে হলো। অন্যদিকে সালমান শাহ তার ওয়াইফ সামিনাকেও কিন্তু প্রচুর ভালোবাসত, তাদের লাভ ম্যারেজ ছিল। তাদের বিয়ে নিয়ে আর যে ঘটনাটা ওটা বললাম না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, পরবর্তীতে আবার শাবনূরের কাছে সালমান শাহ যেতে হলো, কারণ মুভি হিট হচ্ছে না। পরবর্তীতে আবার শাবনূরের সাথে সে সম্পর্কে জড়ায়, এবং সামিনা কোনোভাবেই শাবনূরের কাছ থেকে সালমান শাহকে ফিরিয়ে নিয়ে আসতে পারছিল না। যাক, এরপর অবস্থা এরকম হয়ে যায় যে সালমান শাহ শাবনূরকে বিয়ে করে ফেলবে, কারণ শাবনূর নাকি বিয়ে করার জন্য চাপ দিচ্ছিল সালমান শাহকে। তখন সালমান শাহ মানে একটা দুমুখী চাপে তার অবস্থা মানে খুবই খারাপ অবস্থার দিকে চলে যাচ্ছিল। এদিকে পারিবারিক কিছু ইস্যুও সালমান শাহ ছিল। সে খুবই ফাস্ট লাইফ লিড করত। তার মা নীলা চৌধুরী সাবেক এমপি ছিল, এবং নীলা চৌধুরীকে নিয়ে এরশাদেরও নানামুখী ইস্যু আমরা শুনি। তারপরে এরকমও শুনি সামিনা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছে যে সালমান শাহ সাথে তার মায়ের সম্পর্ক ভালো ছিল না, তার মায়ের সাথে তার সম্পর্ক অনেক আগে থেকে খারাপ ছিল। এবং বিভিন্ন সময় এরকমও আমরা বিভিন্ন ইন্টারভিউ দেখেছি, সামিনা বলেছে যে সালমান শাহ তার মায়ের সাথে খুব মানে তাদের আচরণটা অনেক খারাপ দিকে চলে যেত।
সামিনা নয়, সাবিরা, থ্যাংক ইউ। সামিরা। তো সামিরা এরকমও বলেছে যে সালমান শাহ নাকি তার মাকে মারতে উদ্যত হতো অনেক সময়। তো এরকম নানাবিধ ফ্যামিলি ক্রাইসিস ছিল তার মাঝে। এই হচ্ছে এক। ব্যক্তিগত জীবনে সে খুবই রকচটা বা উচ্ছৃঙ্খল টাইপের ছিল। অ্যাজ ইউজুয়াল 8-10টা বড় লোকের ছেলে যেরকম লাইফ লিড করে সালমান শাহ ওরকমই লাইফ লিড করতো। অনেক জোরে গাড়ি চালাতো, মানে একটু আপনারা বুঝতেই পারেন বড় লোকের ছেলেরা যা হয় আর কি। মুভিতে এসেই সে বুম করলো। সালমান শাহ প্রথম থেকেই যে জনপ্রিয়তা পেয়েছে এটা ভাগ্যের বিষয়, কারণ অনেক নায়ক যোগ্যতা থাকার পরেও এই সুযোগ পায় না। এটা হয়েছে প্রথম মুভি হিট এবং লাগাতার কয়েকটা মুভি প্রথম দিকে হিট করার কারণে। যোগ্যতা তো ছিলই ডেফিনেটলি। পরে তার যখন এরকম এক দোটানা অবস্থা চলছিল, একদিকে শাবনূরের প্রেশার বিয়ে করার জন্য, অন্যদিকে সামিরাকেও সে ছাড়তে পারবে না, সে চায় দুইজনকেই। ওরকমই একটা মুহূর্তে সামিরা সালমান শাহ থেকে আস্তে আস্তে দূরে চলে যেতে থাকে। দূরে বলতে সালমান শাহর উপর থেকে আস্থা, বিশ্বাস, ভালোবাসা একটা দূরত্ব তৈরি হয়ে যায় এবং সালমান শাহ শাবনূরের প্রতি আরো বেশি আকৃষ্ট হয়ে যায় শেষের দিকে। পরবর্তীতে একটি পার্টিতে, এই বিষয়টা আপনারা সবাই জানেন, যে সামিরাকে চুমু খায় তৎকালীন সময়ের বাংলাদেশ চলচ্চিত্রের বলা যায় একজন ডন, সে হচ্ছে আজিজ মোহাম্মদ ভাই। সেই বিশিষ্ট ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সামিরাকে চুমু খায় এবং সালমান শাহ আজিজ মোহাম্মদ ভাইকে সে সময় কলার ধরে, অনেকে বলে ধাক্কা দেয়, অনেকে বলে চড় দেয়। তো আজিজ মোহাম্মদ ভাইয়ের ব্যাকগ্রাউন্ড আপনারা কম বেশি জানেন সবাই, যে বলিউডের রেখাকে নিয়ে এসে তৎকালীন প্রেসিডেন্ট এরশাদের সাথে কি ঝামেলা বাঁধিয়ে দিয়েছিল আজিজ মোহাম্মদ। তো এরকম একজন ক্ষমতাধর ব্যক্তির সাথে পাঙ্গা নেওয়া চারটিখানি বিষয়। অনেকে ধারণা করে সেই ফলশ্রুতিতেই সালমান শাহ খুন হন। আরেকটা বিষয় বলে রাখি, এই আজিজ মোহাম্মদ ভাই কিন্তু আরেক নায়ক সোহেল চৌধুরী, সেও কিন্তু কম না, সেও খুবই অভিজাত পরিবারের সন্তান। প্রয়াত নায়িকা দিতির স্বামী সোহেল চৌধুরীর কথা বলছি। সোহেল চৌধুরীর মৃত্যুতেও, মানে খুনের ঘটনাতেও কিন্তু আজিজ মোহাম্মদ ভাইয়ের নাম আছে, মানে তার সংশ্লিষ্টতা আছে। তো যাই হোক, অনেকে বলে থাকেন আজিজ মোহাম্মদ ভাইয়ের গায়ে হাত তোলার কারণেই সালমান শাহকে মৃত্যুবরণ করতে হয়েছে। এখন এই বিষয়গুলি হচ্ছে সব আমাদের শোনা কথা। আমি আমার কিছু বন্ধু বান্ধব আছে সাংবাদিক, তাদেরকে জিজ্ঞেস করেছি, যেহেতু তারা মিডিয়া রিলেটেড কাজ করে, তারা অনেক রকমের ভিতরের নিউজ জানে। আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা মিডিয়াতে কাজ করে, তো তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে আচ্ছা সালমান শাহর মৃত্যুর ঘটনাটা কি। অনেকে বলে আত্মহত্যা, অনেকে বলে সামিরা আজিজ মোহাম্মদ ভাই ডনেরা মিলে মেরেছে। তো আমাকে কেউ কেউ বলেছে যে না, এটা আত্মহত্যা। বলেছে যে ঠিক আছে, আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে ঝামেলা, শাবনূরের সাথে অ্যাফেয়ার, সামিরার সাথে দ্বন্দ্ব, কিন্তু আত্মহত্যা করেছে। এবং সালমান শাহ এর আগেও কয়েকবার আত্মহত্যা করার অ্যাটেম্প নিয়েছিল, কিন্তু সে সময় পরিবারের অন্যান্য সদস্যরা দেখে ফেলেছে, দেখে হয়তো আত্মহত্যা করতে পারেনি। তো এটা হচ্ছে একটা মত। এবং তার আরো জোর দিয়ে বলে যেটা পিবিআই ইনভেস্টিগেশন করেছে। পিবিআই এর, বাংলাদেশ পিবিআই মানে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এটা কিন্তু খুবই স্ট্রং, এদের তদন্ত উল্টাপাল্টা হওয়ার সুযোগ নেই। তো এরা তদন্ত করেছে, এরা তদন্ত করার পরেও বলা হচ্ছে যে আত্মহত্যা করেছে, তার মানে এটি আত্মহত্যা। এটা আমাকে আমার মিডিয়া রিলেটেড বা আমার কিছু সাংবাদিক বন্ধু বান্ধব ওরা বলেছে। আবার আরেকটা পক্ষ, আমার বন্ধু বান্ধব বা সাংবাদিক বন্ধু বান্ধব বা মিডিয়াতে যারা আছে, ওরা বলেছে না, এটা খুন, হত্যাকাণ্ড। তাই আমি বললাম বিচার হলো না কেন? তো ওরা বললো বাংলাদেশে আবার বিচার বেটা, বাংলাদেশে তোর যদি টাকা থাকে, ক্ষমতা থাকে, রাজনৈতিক প্রভাব থাকে, তাহলে তোরে কে বিচার করবে? আমি বললাম কেন, আজিজ মোহাম্মদ ভাই কি বিচারের ঊর্ধ্বে? তোরা বলে বিচারের ঊর্ধ্বে না, সে তো পলাতক, সে তো দেশে নাই।
টাকা টুকা দিয়ে ম্যানেজ করে নিয়েছে প্রশাসন। আর এটা তো কোনো রাজনৈতিক খুন না। সালমান শাহর জন্য কোন রাজনৈতিক দল অযথাই মানে আজেরা প্যারা নিতে যাবে? আমি বললাম দেশের একটা সুপারস্টার মারা যাবে, এটা কোনো গুরুত্ব পাবে না, তাহলে আমরা তো সাধারণ মানুষ, আমাদের কি গুরুত্ব আছে? তো তারা বললো যে হ্যাঁ, তোর আমার তো কোনো গুরুত্বই নেই। 7 খুন হয়ে যায়, বিচার হয় না। প্রতিদিন এত এত হত্যাকাণ্ড ঘটে, বিচার হয় না। তো বাংলাদেশে তুই আজিজ মোহাম্মদ ভাইয়ের মতো লোকের বিচার কিভাবে আশা করিস? যে এর সাথে ক্ষমতায় থাকাকালীন এর সাথে সাথে বলিউডের নায়িকা রেখাকে নিয়ে সোনারগাঁও হোটেলে পাঙ্গা নেয়। তো এখন এই বিষয়টি আমি বলবো, আমাদের এই দেশের একজন সাধারণ মানুষ হিসাবে আমার দৃষ্টিকোণ থেকে বলবো, এটা আমাদের দেশের জন্য একটা লজ্জার বিষয় যে আমাদের দেশের আইনি প্রক্রিয়া কোন জায়গায় গিয়েছে, যে 30 বছর হয়ে গেছে একটা মানুষের মৃত্যুর সুষ্ঠু ও সঠিক তদন্ত এখনো করতে পারে না। একাধিকবার লাশ উঠালো, 30 বছর পর এখন নাকি আবার লাশ উঠাবে। কি আলামত পাবেন আপনারাই ভালো জানেন। 30 বছর একটা লাশের কি থাকে ভাই? যাক, এরপরও আশা করি যে আপনারা মানে একটা স্বচ্ছ তদন্ত করেন, সঠিক রায়টা যাতে বের হয়ে আসে। এরকম কথাগুলি শুনলে অনেক খারাপ লাগে যে আমাদের দেশে কোনো বিচার নেই। আপনার ক্ষমতা, টাকা আছে, মানে আইন আপনার কাছে। আমাদের এই চ্যানেল থেকে আমি এই আইনের বিষয় এবং আমাদের দেশের প্রেক্ষাপটে আইনের যে বিষয়গুলি, এগুলি নিয়ে আরেকটি ভিডিও করেছিলাম। আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে সেই ভিডিওগুলি দেখতে পারেন। আর 2:24 বাজে এখন, লাইভে আমাদের সাথে যুক্ত আছে 2 জন, হয়তো অনেক রাতে করছি দেখে লাইভে কেউ নেই। তো যেটি বলছিলাম আমাদের দেশের প্রেক্ষাপটে যারা রাজনৈতিক নেতা আছেন বা যারা আইন প্রণেতা আছেন, তাদের উচিত যুগোপযোগী আইন প্রণয়ন করা, আইনি ব্যবস্থাকে ঢেলে নতুন করে সাজানো। একটা মানুষ মারা যাবে, একটা সেলিব্রিটি মারা যাবে, বিচার পায় না। একটা সেলিব্রিটি মারা যাবে, জাতি জানে না, জাতি বিভক্ত যে সে আত্মহত্যা করেছে, আবার কেউ বলে সে খুন হয়েছে। তাহলে সেখানে সাধারণ মানুষের বিচার হবে কি করে? আমাদের দেশে এত 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 মানে বড় বড় হত্যাকাণ্ডগুলি ঘটেছে, সেগুলির কোনো বিচার হয়নি। যেমন সাগররণীর হত্যাকাণ্ড, দেশ তোলপাড় হয়ে গেল, কোনো বিচার হলো না। আচ্ছা ঠিক আছে, বুঝলাম সাগররণীর ক্ষেত্রে আপনারা উদাহরণ দেন যে এখানে ডিপ স্টেট বা রাষ্ট্র জড়িত। যেহেতু রাষ্ট্র জড়িত, তাহলে তাদের বিচার করবে কে? তনু হত্যা মামলায়, তনু হত্যার যে বিষয়টি কুমিল্লাতে, সেখানে শুনেছিলাম যে কোনো আর্মি কর্মকর্তার ছেলে নাকি জড়িত। এই জন্য উপরে উপরে কোনো বিচার হয়নি, ভিতরে বিচার সালিশ হয়েছে। আমাদের বসুন্ধরা আহমেদ আকবর সোবহান সাহেবের ছেলেরা 2 দিন পর পর বিভিন্ন কাণ্ড ঘটান, সেগুলোর কোনো বিচার হয় না। মানে ক্ষমতার জোর থাকলে আপনার কোনো বিচার হবে না, এটা কেমন কথা? মানে এটা তো মানা যায় না, এটা কেমন কথা ভাই? নতুন সরকার এসেছে, জনগণের অনেক প্রত্যাশা আপনাদের প্রতি। অন্তত আইনি ব্যবস্থাটাকে সুদৃঢ় করেন, রাজনৈতিক প্রভাব মুক্ত করেন, সাগররণী হত্যার বিচার করুন। নাকি ওটা বলবেন আত্মহত্যা? ওটা তো খুন ছিল। বিডিআর হত্যাকাণ্ডের বিচার করুন, এবং আপনাদের মন মতো না, স্বচ্ছ। আর আমাদের সুপারস্টার সালমান শাহ, তার যে মৃত্যু, তার মৃত্যু নিয়ে যে ধোঁয়াশা, যে সে আত্মহত্যা করেছে নাকি সে খুন হয়েছে, এই বিষয়টি আল্লাহর ওয়াস্তে সঠিক তদন্তের মাধ্যমে বের করে নিয়ে আসুন। তো বন্ধুরা, আমাদের পরীক্ষামূলক লাইভটি মূলত শেষ করতে যাচ্ছি। লাইভে কেউ নেই এখন। যাবার আগে আপনাদের কাছে কিছু প্রশ্ন রেখে যেতে চাই যে আপনাদের কি ধারণা, সালমান শাহ কি আসলেই আত্মহত্যা করেছিল? কেরিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় কেউ আত্মহত্যা করে? তার যদি মানে শাবনূরকে এতই পছন্দ হতো, সে সামিনাকে ডিভোর্স দিয়ে শাবনূরকে বিয়ে করত। প্রয়োজনে সে, মানে কি বলবো, তার কাছে অনেক অপশন তো ছিল।
আবার যদি এরকম হয়ে থাকে যে না সে মানসিকভাবে অসুস্থ ছিল, এর আগেও কয়েকবার আত্মহত্যা করতে চেয়েছে, তাহলে আর কি বলার। আবার যদি এরকম হয় যে না সে খুন হয়েছে এবং আজিজ মোহাম্মদ ভাই সে খুনের পিছনে জড়িত, সামিরা সে খুনের পিছনে জড়িত, ডন সে খুনের পিছনে জড়িত, তাহলে তার প্রমাণ বের করুন, সঠিক তদন্ত করুন। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয়, সালমান শাহ কি খুন হয়েছিল নাকি আত্মহত্যা করেছে? বন্ধুরা, আপনারা আপনাদের গঠনমূলক বিভিন্ন মন্তব্য এই ভিডিওতে করতে পারেন, যেহেতু এটি লাইভ করেছি, এটি লং ভিডিও ফর্মে আমাদের চ্যানেলে থাকবে। ও একটু বেয়াদবি করছিল, ওই বেয়াদবিটা যেটা আমার খুব অপছন্দ। এটা কে? এটা সালমান নিজেই করেছিল। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বার্তা এন্টারটেইনমেন্টের বিশেষ আয়োজনে। তো আজকে আমার সাথে আছে সোয়ানুর রহমান সোয়ান ভাইয়া, যিনি বাংলাদেশ চলচ্চিত্রের একজন কিংবদন্তি পরিচালক এবং যার হাত ধরে অনেক অনেক সুপারস্টার এখন সুপারস্টার হিসেবে জনপ্রিয়তা লাভ করেছে। তো দেরি না করে চলুন তার সাথে কথা বলি। আপনাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, তুমি আমাকে ডেকেছো আমার বার্তায়, সেই জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন আপনি? আমি আছি শারীরিকভাবে অসুস্থ, তাও কিছুটা এখন ভালোর দিকে। খুব ভালো লাগছে আপনাদের মতো একটা গুণী একটা মানুষকে আমার এখানে পেয়ে। আপনাকেও আমার এখানে পেয়ে আমার খুব বেশি ভালো লাগছে, কারণ আপনি এত বড় বড় সুপারস্টারকে আপনি নিজে তৈরি করেছেন। ইভেন সালমান শাহ থেকে যদি শুরু করি, সালমান শাহ এবং মৌসুমী আপনার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে প্রথম ছবিতে এসেছে কিয়ামত থেকে কিয়ামত। এটার কিছু স্টোরি শুনবো আপনার থেকে। আসলে কিয়ামতের গল্প নাই, অনেক গল্প হয়ে গেছে এটাকে নিয়ে। মানে এটা আজকে 30 বছর হলো, তো সেই 30 বছর ধরেই এটার গল্প চলছে। মানে যেখানে যাই, যখনই যাই, এই গল্প থাকি। তারপরে শাকিল খান এসছে, তারপরে পপি এলো, তারপরে শাকিব খান আসলো, ফেরদৌস আসলো, সবাই আসলো, এইভাবে আসে। আর যেটা হচ্ছে কি, আর এই প্রতিষ্ঠানটা আমার বার্তার যে জসিমটা আমার ছোটো ভাইয়ের মতো বন্ধু, ছোটো ভাই বন্ধু, ও তো খুব প্রিয় ব্যক্তি আমার কাছে। তো সেই জন্য আরও ভালো লাগছে, সেখানে তুমিও কাজ করছো, সব কিছু মিলে অনেক সুন্দর লাগছে জিনিসটা, আসলে আমার নিজের কাছে ভালো লাগছে। তো কিয়ামতের গল্প যেটা শুনতে চেয়েছিলে, সেটার অনেক গল্প আমি আসলে অনেক জায়গায় অনেক করে ফেলেছি, ওর কোথাও কিছু বাকি নাই। তো এই জন্য আর ওটা নিয়ে আলোচনা করতে আর ভালো লাগে না। তো কিয়ামত থেকে কিয়ামতের পর আর আপনি সালমান শাহের সাথে আপনার কোনো কাজ দেখতে পারিনি, এটা কেন? সবাই জানে, এটাও জানে সবাই কেন কাজ করতে পারিনি একসাথে, যে ওর একটু বেয়াদবি করছিল, ওই বেয়াদবিটা যেটা আমার খুব অপছন্দ। এটা কে? এটা সালমান নিজেই করেছিল। তো যার জন্য পরে মাপ চেয়েছিল, কিন্তু মাপ চাওয়ার পরে যখন আবার আমরা একসঙ্গে ছবি করার প্রোগ্রাম করলাম, ও শিডিউল রেডি করলো, আমিও গল্প রেডি করলাম, কিন্তু আল্লাহ চায়নি আর যে আর ছবি হোক আমাদের, যে কারণেই সে আর টিকে নেই, সে চলে গেল আমাদের ছেড়ে। এটা খুব কষ্টের। আচ্ছা, তো আপনি তখনকার ইন্ডাস্ট্রিও দেখেছেন এবং এখনকার ইন্ডাস্ট্রিও দেখছেন, তো কি তফাৎ দেখতে পান? এটা সত্যি এখন বলতে অনেক কষ্ট পাই, অনেক কষ্ট লাগে। আগে যাদেরকে দেখেছি আমরা চলচ্চিত্রে আসার পরে, সেই কানাতাউর রহমান, কাজী জহির, কাশী নজরুল ইসলাম, শিবলি সাদিক, জহির রায়হানকে আমি অবশ্য দেখি নাই, পাই নাই। এছাড়া আরও যারা অনেকেই ছিলেন আমাদের, খুব জহিরুল হক ভাই, তারপরে প্রচুর অনেক ভালো গুণী পরিচালক আমাদের ছিল, যাদেরকে দেখে আমরা সম্মান করতাম, যাদেরকে ফলো করতাম। দিলীপ বিশ্বাস, যাদের কাজ দেখে আমরা শিখতে পারতাম। এখন কিন্তু সেই উপায়টা নেই, এখন আসলে কেউ শিখতেই চায় না, সবাই ভাবে যে খুব সোজা, ফিল্মে তো ক্যামেরা চালালেই ছবি ওঠে। মানে এখনকার ডিরেক্টররা নিজেদের ডিরেকশনটাকে খুব সোজা মনে করে। হ্যাঁ,
মনে করে যে এখন ক্যামেরা দিয়ে ছবি উঠালে ছবি ওঠে, ছবি চলে, সেই ছবি যে আসলে ছবি হয় না তা বোঝে না। কিন্তু ভাই এই ক্ষেত্রে কিন্তু অনেক অনেক কঠিন ছবি, একটা ছবির একটা শট নেওয়া মানে আমাদের ছবিতে প্রায় তোমার প্রচুর শট থাকে, সেই শটের থেকে একটি শট নেওয়া কিন্তু খুব টাফ। যে সত্যিকারের পরিচালক তাই কিন্তু অনেক ভাবতে হয়। কারণ একটা এক্সাম্পল আমি দিই, যেমন আমাদের এই যে মিন্টু ভাই, উনি যখন আমি মনে হয় সহকারী ছিলাম, তো ওনাকে দেখতাম প্রায় উনি স্ক্রিপ্ট নিয়ে একটা সিকোয়েন্স যখন শ্যুট করতে যেত, তখন স্ক্রিপ্টটা নিয়ে না উনি অনেকক্ষণ ধরে পড়তেন, বারবার পড়তেন, তারপরে শট নিতেন। তারপরে চিন্তা করতাম আমরা, এত কি কঠিন শট, উনি এতক্ষণ চিন্তা করে এতক্ষণ টাইম নিলেন। পরে যখন আমি ডিরেক্টর হলাম তখন আমি বুঝলাম যে আসলে উনি কেন এত চিন্তা করতেন, কেন এটা বুঝতেন। আসলে ওনার মাথায় থাকতো পুরো ছবির শট। একটা ছবিতে যতগুলো শট থাকে প্রত্যেকটা শটকে মাথায় নিয়ে উনি চিন্তা করতেন যে এই শটটা কোথায় যাবে, কোন পর্যায়ে যাবে, কখন যাবে, দর্শকরা এটাকে কিভাবে নেবে, এই টোটাল জিনিসটা ওনার মাথায় নিতেন আগে, নিয়ে তারপর ছবি বানাতেন। যার জন্য মিন্টু ভাই যতগুলো ছবি বানিয়েছে প্রত্যেকটা ছবি মনে রাখার মতো, একদম অঙ্ক করা। উনি ছবি বানাতেন, অঙ্ক করে ছবি বানাতেন, ওনার ছবি মানে দেখার মতো ছবি হতো। কিন্তু ভাই এখন তো আজকালকার কিছু নতুন ডিরেক্টরও আসছে যারা ভালো ডিরেকশন করছে। হ্যাঁ, নতুন যারা আসছে ভালো করছে, তাদের মধ্যে তাদের সংখ্যা খুবই কম। এখন পরিচালকের সংখ্যা খুবই কম। যা আসছে ছবি সিনেমা হলে গেলে ছবি দেখতে পাই, ছবি দেখে কষ্ট পাই, যেরকম যা ছবি হয় সেটা দেখে আমাদের আসলে মন ভরে না, আমাদেরই মন ভরে না, দর্শকদের মন ভরবে কিভাবে? মানে একটা ছবি যে মানুষের জীবনের কথা বলবে, মানুষের হৃদয়ের কথা বলবে, মানুষকে আবেগতাড়িত করবে, সেই জিনিসটা খুবই অভাব। আমাদের সবাই কাজ করছে, ঠিকই কাজ করছে, সুন্দর কাজ করছে সবাই। সবার জন্যই দোয়া করি আমি যে সবাই আরও ভালো কাজ করুক, চলচ্চিত্র শিল্পটা আরও উন্নত লাভ করুক, এবং নতুন যারা আসছে তাদের মধ্যে অনেকেই অনেক ভালো ভালো কাজ করছে। আমি আশা করছি যে আগামীতে আরও যারা আসবে তারা আরও ভালো কাজ করবে। তবে চলচ্চিত্রকে নিয়ে ভাবতে হবে। আমাদের স্টুডিওতেই সিনিয়র আর্টিস্ট এসেছিল, দুলারি আপু বা রিনা খান, দুজনই এসেছিল। তো তাদের মন্তব্য অনুসারে আমাদের যেই মুভিগুলো হয় এখনকার যেই জেনারেশনের যেই ডিরেক্টররা মুভি বানাচ্ছে, তাদের গল্প অনুসারে আর কি ছবি বানাচ্ছে নিজের পছন্দের আর্টিস্টদেরকে নিয়ে সেই গল্প আকারে সাজাচ্ছে। এই বিষয়টা নিয়ে, এই মন্তব্যটা নিয়ে আপনার কি মতামত? না, এই মন্তব্যটা আসলে এটা তো গল্প হয় না কোনোদিনও। গল্পটা আগে তো একটা ফ্রেমে বাঁধতে হয়, সেই ফ্রেমের মধ্যে কিন্তু সব কিছু থাকে। ফ্রেমটা সুন্দর হবে না খারাপ হবে, সেটা দেখতে কেমন হবে এটা যদি সে বুঝতে না পারে তাহলে সে ভালো মেকার হতে পারবে না। তেমনি ছবি, তাই আমরা ছবিতে সেটাই আমাদের ছবি গল্প, সেই গল্পটাকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমাকে মাথায় নিতে হয়, নিয়ে কাজ করতে। না, তারা ক্লেম করছে যে এখনকার ডিরেক্টররা যে তাদের পছন্দের আর্টিস্ট নিয়ে কাজ করে। পছন্দের আর্টিস্ট কে? সারা ইন্ডাস্ট্রিতে খুঁজলে 10টা আর্টিস্ট খুঁজে পাওয়া যাবে না এখন। সে আর্টিস্টকে নিয়ে ছবি বানানো হয় সম্ভব? পছন্দের শিল্পী তৈরি করতে হয়, তৈরি করে পছন্দের শিল্পী তৈরি করে তারপরে ভালো গল্প বানিয়ে তারপরে ছবি করতে হয়। কারণ আগে গল্প না বানিয়ে আগে আমি শিল্পী ঠিক করলাম তারপরে গল্প বানাইলাম, তাতে কোনো লাভ হবে না। আগে গল্প হতে হবে, তারপরে গল্প অনুযায়ী শিল্পী নির্বাচন করতে হবে। সেই শিল্পীগুলো নির্বাচন না হলে পারে ছবি গল্প কখনোই ভালো লাগবে না। সুতরাং আমার মনে হয়, আমি যা ভাবি আমার ফিলিংস থেকে, যে আগে গল্প তারপরে শিল্পী তখন অটোমেটিক ওই গল্পের ধারাবাহিকতায় শিল্পী চলে আসে। আপনি চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব ছিলেন,
তো 2000 সালের পরে আমাদের চলচ্চিত্রে অশ্লীলতাটা দেখা যাচ্ছিল এবং সের বিপক্ষে আপনারা অনেক লড়াইও করেছেন এবং আমি শুনেছি আপনি অনেক হুমকির মানে সম্মুখীনও হয়েছিলেন। এটা তখন আসলে 2000 সালের পরে না, 1999 সাল থেকেই এটা শুরু, মোটামুটিভাবে 98-99 থেকে শুরু হলো, হতে হতে এটা যে 2001, 3, 4, 5 পর্যন্ত যে এটা চললো, এটাকে নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি, অনেক রকম মানে হুমকির শিকার হয়েছি, কিন্তু আল্লাহ রাখে আল্লাহ মারেকে, সেই জিনিসটাই মাথায় রেখে কাজ করেছি, যার জন্য অনেককে পানিশমেন্টও দিয়েছিলাম আমরা। সেই পানিশমেন্টের জন্য অনেকে এখনও আমার শত্রু হয়ে আছে, তারা নিজেরা আমাদের শত্রু ভাবে, কিন্তু আসলে সেটা তো না। আমরা চিন্তা করেছি আমরা চলচ্চিত্রকে দর্শকদের কাছে নিয়ে যেতে চাই। দর্শকরা চলচ্চিত্রের কাছে যাবে কখন? দর্শক তখনই যাবে যখন চলচ্চিত্রটা তার মনের কথা বলবে। চলচ্চিত্র প্রত্যেকটা দর্শকের মনের কথা যদি বলতে পারে তাহলে সেটা ভালো দর্শক, ভালো চলচ্চিত্র। সেখানে এই অশ্লীল জিনিস দিয়ে ভালো ছবি হয়নি এবং সেই কারণেই কিন্তু ছবি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেল। মাঝখানে অনেক খারাপ গেল, ইন্ডাস্ট্রি একদম বন্ধ হয়ে গেল, যার জন্য অনুমতি দেওয়া হলো হিন্দি ছবি, বাংলা ছবি আসুক, ইন্ডিয়া থেকে ছবি আসুক, এসে একটা জোয়ার তৈরি হোক, যে মানুষ ছবি দেখার চেষ্টা করুক হলে এবং সেটা রেজাল্ট আমরা পাচ্ছি। এখন দর্শক থাকছে, প্রচুর দর্শক হচ্ছে, যে ছবিটা ভালো সেই ছবিটা ভালো রেজাল্ট দিচ্ছে এবং তা কন্টিনিউ করছে, কিন্তু যেগুলো ভালো ছবি হচ্ছে না সেগুলো ঝরে পড়ছে। এরকমভাবেই আলটিমেটলি ছবি আরও ভালো ভালো ছবি হবে, আমাদের ইন্ডাস্ট্রিটা নতুনভাবে জেগে উঠবে, একদিন দেখা যাবে প্রত্যেকটা চলচ্চিত্রই ভালো ব্যবসা করছে। আপনার হাত ধরে অনেক অনেক আর্টিস্ট আমাদের ইন্ডাস্ট্রিতে এখন অনেক ভালো কাজ করছে, যেমন মৌসুমী আপু বা সুপারস্টার শাকিব খান আপনার হাতেই তৈরি যতটা আমি জানি, এবং এই যে আপনার হাতে তৈরি শাকিব খান, এইটার বিষয়টা সম্পর্কে আপনার পিছনের গল্পটা একটু জানবো। আমাদের আসলে সালমান যখন মারা যাওয়ার পরে আমরা একটা গল্প রেডি করেছিলাম সালমানের জন্য। সেই গল্পটা তখন শাকিল অলরেডি কাজ করছে আমার ছবিতে, শাকিলকে দিয়ে হবে না, ওটার জন্য নতুন একটা ছেলেই দরকার। সেই চিন্তা করে সেখান থেকে আমরা ওয়েট করছিলাম যে দেখি কি হয়। সেই গল্পটাই কিন্তু শাকিবকে দিয়ে করা, শাকিব ওই গল্পটা দিয়ে শাকিবকে নেওয়া, শাকিব ওই গল্পে কাজ করে এবং সেখান থেকে শাকিবের যাত্রা শুরু হয় এবং শাকিব প্রথম দিনের প্রথম শুটিংয়েই বুঝিয়ে দেয় যে না, সে অনেক বড় শিল্পী হবে, সে অনেক ভালো কাজ করতে পারবে এবং সে তাই হয়েছে। এখন সে অনেক বড় শিল্পী, অনেক নামী শিল্পী এবং আমাদের দেশের আজকে প্রায় 1923 আর 24 বছর যাবত একটানা কিন্তু শাকিব চালিয়ে যাচ্ছে, হিরো হিসাবে ফিল্মেও কাজ করে যাচ্ছে। তো ও আল্লাহকে আরও হাত দাস করুক এবং সে আরও অনেক ভালো ভালো ছবি করুক এবং ছবির প্রতি মনোযোগী হোক। প্রিয়তমা সম্পর্কে আপনার কি মন্তব্য? প্রিয়তমা আমি দেখি নাই, যার জন্য ওটাকে নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাচ্ছি না। আচ্ছা ভাইয়া, এখন তো অনেক দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে অনেক আর্টিস্ট তাদের পার্সোনাল বিষয়গুলো নিয়ে লাইভ যায় বা পার্সোনাল বিষয়গুলো শেয়ার করে, এই বিষয়টা কি আমাদের ইন্ডাস্ট্রিতে হুমকি স্বরূপ কিছু হতে পারে? হ্যাঁ, এই যে ইউটিউবের চ্যানেলেরগুলোর জন্য, তারপর অনলাইনের জন্য এগুলো হয়ে গেছে ঘরে ঘরে, মানে যাচ্ছে তাই অবস্থা, যে যেমনভাবে পারছে এগুলো করছে, আর্টিস্টরাও এটার মধ্যে জড়িয়ে যাচ্ছে, আর্টিস্টদেরকে একরকম বোঝাচ্ছে, একরকম তাদেরকে দিয়ে কাজ করাচ্ছে। এটা করতে যে পরিস্থিতিটা হয়ে যাচ্ছে উল্টা, যে দর্শকরা তখন তাদের কাছ থেকে মুখ ফিরায় নিচ্ছে এবং মুখ ফিরায় নিতে এখন দেখবে যে ম্যাক্সিমাম শিল্পীরা না খেয়ে থাকে, না বসে মানে কাজে অন্য কোনো কাজ খুঁজে নিচ্ছে, কারণ শিল্পীর সত্তা হারিয়ে ফেলছে সবাই। সেই কারণেই
এই ইউটিউব আর এই অনলাইন আর যত কিছুই বলি আমি সব এই যে ওটিটি প্ল্যাটফর্ম, তারপর ওয়েব সিরিজ, এগুলো আমাদের ক্ষতিই করছে। আমরা যে অস্থিরতার জন্য আন্দোলন করেছিলাম, আন্দোলন করে এটা অস্থিরতা বন্ধ করেছিলাম, আমাদের কয়েকজন ডিরেক্টরকে আমরা পানিশমেন্টও দিয়েছিলাম যাদের নামে জেল হয়েছিল, হয়েছিল। কিন্তু এখন ওয়েব সিরিজের নামে সেই জিনিসটাই এখন প্রচার করে চালানো হচ্ছে। এতে করে কি হলো, দেশের লাভ কিছু হলো? আলটিমেটলি তো আমরা শেষ করে দিলাম আমাদের দেশকে। আজকে দেখা যায়, মোবাইল দেখা যায় না, মোবাইল খুললে পারে অসম্ভব রকমের আজে বাজে দৃশ্য মোবাইলের মধ্যে থাকে। এটা কি আপনি বলতে যাচ্ছেন ওটিটি প্ল্যাটফর্মের জন্য এরকম হচ্ছে? ওটিটি না, এটা অ্যাকচুয়ালি ওয়েব সিরিজের জন্য। কারণ ওয়েব সিরিজগুলো তো ওই যে ওটিটি প্ল্যাটফর্মে, ওটিটি একটা কিন্তু এগুলো হচ্ছে, এগুলো বন্ধ হবে না যদি দর্শক সচেতন না হয়, সরকার সচেতন না হয়। কারণ যে দেশে সরকারকে মানে ব্যাপারটা, সরকার যখন পর্যন্ত কঠিন হস্তে দমন না করবে ততদিন পর্যন্ত কিন্তু এগুলো বন্ধ হবে না। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা মানুষই এগুলো দেখতেও চায়, অনেকে যার জন্য, অনেকের ব্যবসা করার জন্য এগুলো করতে চায়। কিন্তু এটা তো আগেরটাই, সেই জন্য তো আগের মতো ছবি আমরা পাচ্ছি না। কোথায়? আমরা তো অবুজমান পাচ্ছি না, আমরা তো চাষি ভাইয়ের দেবদাস পাচ্ছি না, আমরা তো শিল্পী ভাইয়ের ভেজা চোখ পাচ্ছি না, আজকে যে মিন্টু সাহেবের ছবি পাচ্ছি না, মিন্টু আমার নাম আমরা পাচ্ছি না, অনেক অনেক নাম করা পরিচালক খানাতা ভাইয়ের আবার তোরা মানুষও পাচ্ছি না। এইগুলো বাজে দৃশ্যের জন্য, এগুলো এখন যেগুলো দৃশ্য আসছে সেগুলো ক্ষতিই করছে, এবং এই ক্ষতি আলটিমেটলি একসময় দেখা যাবে যে পুরো ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে। অনেকে বলছে প্রিয়তমা এবং বেদের মেয়ে জ্যোৎস্না, প্রিয়তমা নাকি বেদের মেয়ে জ্যোৎস্নার আয়টা নাকি ক্রস করে ফেলেছে, এটার প্রতি আপনার কি মন্তব্য? আমার মন্তব্য একেবারে নিষ্প্রয়োজন। কারণ প্রিয়তমা আর বেদের মেয়ে জ্যোৎস্না, কোথায় বেদের মেয়ে জ্যোৎস্না, কোথায় প্রিয়তমা? বেদের মেয়ে জ্যোৎস্নার কাছে প্রিয়তমা, এটা হাসি ছাড়া অন্য কিছু বলা যায় না। আপনার কি মনে হচ্ছে যে এটা ক্রস করেছে? ক্রস কোথায় ক্রস করা? ওটা ক্রস করতে 10 বছর টাইম লাগবে, 10 বছর চলতে হবে প্রিয়তমা, তাহলে যদি বেদের মেয়ে জ্যোৎস্না ক্রস করতে পারে। আপনারই সৃষ্টি শাকিব খান, কিন্তু দেখা যায় যে শাকিব খানও তার পার্সোনাল লাইফে খুব বেশি ভাইরাল। শাকিব খান, বুবলি, অপু বিশ্বাস খুব প্রায় সময় সমালোচনার মধ্যে থাকে। তো এই বিষয়টা আপনি কী দৃষ্টিতে দেখেন? বললাম যে জীবন প্রবাহটা অন্যদিকে চলছে, প্রবাহ স্রোত যেদিকে যায়, যেটা নদীর কিন্তু একদিকে যায়, মানে গতিটা একদিকে চলে, আর আমরা এখন সেই গতিটা ঘুরায় দিতে চাচ্ছি। ঘুরায় দিয়ে চালাইতে যে সব কিছু এলোমেলো করে গুবলেট করে ফেলছি আমরা, সেখানে পরে দেখা যাবে এই ঘূর্ণি আবর্তে পড়ে আমরাও ডুবে যাচ্ছি। এই ডুবে যাওয়ার জন্যই অবস্থা তৈরি হচ্ছে। আলটিমেটলি দেখা যাবে কিছুদিন পরে ফিল্ম ইন্ডাস্ট্রি বন্ধ, সব বন্ধ, এগুলো আজে বাজে সব জিনিস বন্ধ হয়ে যাচ্ছে। সোহান ভাইয়া তো অনেক অনেক বড় বড় সুপারস্টার বানিয়েছেন, নেক্সট সুপারস্টার কাকে বানাবেন? এখন পর্যন্ত আমরা কেন দেখছি না? হ্যাঁ, হবে। আমি অসুস্থ যেহেতু ছিলাম, সেহেতু নতুন আর্টিস্ট আমরা দেখেনি, কিন্তু ইনশাল্লাহ আগামীতে নতুন শিল্পী পাবে সবাই, আমি রেডি করছি। একজন সোহানুর রহমান সোহান বাংলা চলচ্চিত্রের একটি সোনালী নাম, তো আপনি আপনার এই নামটাকে কিভাবে মূল্যায়ন করেন? আমি আসলে এখন যেটা করছি, যা করি, যেভাবে পরিবেশ পরিস্থিতি আমাকেই আসলে ঠিকমতো আমি উপস্থাপন করতে পারছি না। বর্তমান পরিস্থিতিতে এত বাজে অবস্থা চলছে, তো সেই কারণেই আমরা এখনও নিজেকে আমি ঠিক গোছায় উঠতে পারছি না। আশা করি আগামীতে হয়তো বা আর কিছু কাজ করার পরে হয়তো সেখান থেকে ভালো কিছু আসবে, তাতে করে সোহানুর রহমান সোহানকে আবার মানুষ চিনবে। আশা করি আগামী ছবি যেগুলো আমার হাতে বর্তমানে নিচ্ছি, আমি কাজ শুরু করতে যাচ্ছি, সেগুলো দর্শকরা পছন্দ করবে। এই চলচ্চিত্র অঙ্গনটা আপনারা নেক্সটে কার হাতে রেখে যাচ্ছেন? আমরা তো আমাদেরকে যারা রেখে গেছে, আমাদের
আমাদের অভিভাবক যারা আমাদেরকে চলচ্চিত্র শিল্প দিয়ে গেছে, এটাকে যত্ন করার জন্য, এটাকে লালিত করার জন্য, এটাকে যেন যত্নে রাখি আমরা, সেই আমরা যত্নে রেখেছি, আমরা এটাকে যত্ন করে রেখেছি। আমরা চাবো যে আমাদের পরে নেক্সট জেনারেশন যারা আসবে তারাও এটাকে যত্ন করে রাখবে এবং এটা সম্মান রাখবে। চলচ্চিত্র সম্মানের জায়গায় থাকতে হবে। অনেক কিছু তো পেয়েছেন, আবার অনেক কিছু হারিয়েছেনও এই চলচ্চিত্রে এসে কাজ করে, বাট কখনো কি কোনো আফসোস রয়ে গেছে? আফসোস রয়ে যায়, এটা শেষ হয় না। কারণ আফসোস এই জন্যে রয়ে যায় যে অনেক কিছু করার ইচ্ছে থাকে, কিন্তু আমাদের বাজার ছোট, আমাদের বাজারের অবস্থা বুঝে আমাদেরকে ছবি বানাতে হয়। তো সেই অর্থে আমরা পারি না সব কিছু করতে। সেই জন্য আমাদেরকে খুব বেঁধে অনেক কন্ট্রোল করে নিজেকে বানাতে হয় ছবি। সোহানুর রহমান সোহান ভাইয়াকে যদি একটা উইশ দেওয়া হয় যে আপনি কি করতে চান, একটা মাত্র উইশ, আপনি চলচ্চিত্রের জন্য কি করতে চাবেন? আমি আসলে ভালো চলচ্চিত্র বানাতে চাই এবং দর্শকরা যেটা প্রশংসা করবে সেরকম প্রশংসা চাই। মানে আপনার ইচ্ছাটা কি থাকতে পারে? ইচ্ছা হচ্ছে আমি চলচ্চিত্র বানাতে বানাতে মারা যেতে চাই। এটাই আপনার শেষ চাওয়া? যে আমি যেন মানে বেঁচে থাকতে থাকতে অসুস্থ হয়ে না পড়ি, পুরোপুরি অসুস্থ না হয়ে সুস্থ থেকে ভালো চলচ্চিত্র বানাতে বানাতে যেন আমি চলে যেতে পারি। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দু, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশের সুপারস্টার চিত্রনায়ক, 90 দশকের নায়ক সালমান শাহ, যার বর্তমান এখনও অনেক পরিমাণ ফ্যান ফলোয়ার রয়েছে বাংলাদেশে। যদিও তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন প্রায় আজকে 30টি বছর হয়ে গেল, তারপরেও কিন্তু তার ফ্যান বেজে দেখা গেছে তার ফ্যান ফলোয়ার কোনো দিক থেকে কমতে নেই এবং তার মামলা এখনও রানিং 30 বছর চলতেছে। এই বিষয়ে অনেকেই দায়ী করতেছে বগুড়ার খলনায়ক ডনকে, আবার অনেকেই বলতেছে সালমান শাহর স্ত্রী সামিরাকে। এই বিষয় নিয়ে একটি বর্তমান সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে উঠে গেছে কে মূলত দায়ী। সেই সাথে আবারও জানা গেছে তৃতীয়বারের মতো এই বাংলাদেশের সুপারস্টার সালমান শাহর মরদেহ আবারও তুলতে হবে। এই বিষয়টা যদিও আমার কাছে খুবই কষ্ট লাগছে এবং জানার পর আমি মনে করি না যে সেখান থেকে তাকে আবারও তোলা হোক, কারণ আমরা জানি এর আগেও দুইবার সালমান শাহকে তোলা হয়েছিল এবং সেগুলো রিপোর্ট কোথায় গেল? এখন সেগুলো রিপোর্ট বের করলে তো আমাদেরকে আর সালমান শাহকে নতুন করে তুলতে হবে না। যাই হোক বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন সালমান শাহকে কীভাবে কী করা হচ্ছে এবং এই বিষয় নিয়ে আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন ডন নিজে দায়ী নাকি তার স্ত্রী সামিরা দায়ী? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, তৃতীয়বারের মতো সালমান শাহকে আবারও তোলা হচ্ছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? এটা কি ঠিক হচ্ছে নাকি ব্যাঠিক? অবশ্যই সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।